জামাত শিবির এবং ভাড়াটিয়া গুন্ডা ছাড়া কোনো লোকজন এখানে নাই, কোনো কোটা আন্দোলনকারী নাই। ছাত্র আন্দোলনের নামে একটা পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে। বাস্তবে খেয়াল করেন তাই কিন্তু হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে যদি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পারে, আওয়ামী লীগের নেতৃত্বে এই দখলবাজদের বিদায় ঘন্টা বেজে যাবে। আওয়ামী লীগের নেতৃত্বে এই দখলবাজদেরকে দেশের মানচিত্র থেকে উৎখাত করে একটি পবিত্র মাতৃভূমিতে পরিণত করব ইনশাআল্লাহ। ৩২ ভাঙার অন্যতম নেপথ্যের নায়ক পিনাকি ভট্টাচার্য, দুঃখিত আলহাজ ইমাম পিনাকি ভট্টাচার্য আর পিনাকির বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শুরুর দিকে যখন আন্দোলনের দাবানলে পুরো বাংলাদেশ জ্বলছে, তখন কিন্তু আমরা বারবার একটা দাবি করেছিলাম, সেটা হচ্ছে এটা ৭১ এবং স্বাধীনতা বিরোধী শক্তির কুচক্রান্ত। জামাত শিবির এবং ভাড়াটিয়া গুন্ডা ছাড়া কোনো লোকজন এখানে নাই, কোনো কোটা আন্দোলনকারী নাই। ছাত্র আন্দোলনের নামে একটা পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে। বাস্তবে খেয়াল করেন তাই কিন্তু হয়েছে। এদিকে বিএনপি মহাসচিব দাবি করেছেন শিক্ষার্থীদের আন্দোলনের শুধু সমর্থন দিয়েছে, এতে অংশ নেয়নি বিএনপি। তাহলে আমার কাছে কি ভুল তথ্য আছে? মিডিয়ার সামনে মির্জা ফখরুলের জুলাই মাসে একই মুখে 2 রকম কথা শোনা গিয়েছে। চলেন একটু ভেরিফাই করি। উনি বাইতুল মোকাররমে গায়েবানা জানাজা শেষে বললেন এক কথা, আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। বললেন এক কথা কিন্তু করলেন আরেকটা। সরাসরি নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিলেন। ওই সময় আমরা বলতাম, এখন বাস্তবতার সাথে সেটা দৃশ্যমান। যারা নিরপেক্ষ সাচ্ছিলেন, এই যে আসমান কাঁপানো শিক্ষিকা, তারপর হচ্ছে অ্যাটর্নি জেনারেল পদে যিনি এখন আছেন, চিফ প্রসিকিউটর হিসেবে যিনি এখন আছেন তাজুল ইসলাম, এরা সবাই নিরপেক্ষতার মোড়কে খুব লাফাইছেন। আমরা নিরপেক্ষ, আমরা এই স্বৈরাচারী সরকারের পতন চাই, কত কিছু। কিন্তু এখন আজকের বাস্তবতায় এসে কি দাঁড়ায়? আসমান কাঁপানো ওই শিক্ষিকা, তার বাবা কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। চিন্তা করা যায় ঢোকার জায়গাটা কোন জায়গায়? আপনার মস্তিষ্ক, আপনার সাপোর্ট, সমর্থন চুরি করে নেওয়ার জন্য কোন লেভেলের প্রতারণার আশ্রয় নিয়েছে এই গোষ্ঠীটা? অভিশাপ আসমান কাঁপে, অভিশাপ আসমান কাঁপে, অভিশাপ আসমান কাঁপে। হ্যাঁ, ঠিক একই ভাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জামাতের সদস্য, কিন্তু ওই সময় ঠিকই নিরপেক্ষতার মোড়কে বিচার বিভাগকে কুলুষিত করেছেন। প্রধান বিচারপতিকে বাধ্য করেছিলেন তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে পদত্যাগ করতে। এবং পরবর্তীতে দেখা যায় কি, এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার মামলার শুনানি করে ক্যাঙ্গারু কোর্টের মতো একটা কোর্ট সাজায়। মানে কি ধরনের এক ধরনের মানে সার্কাসিজম চলতেছে, পুরাই সার্কাস। অ্যাটর্নি জেনারেলের কথা বলি, তিনি তো ঝিনাইদহ 1 আসনের থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তাহলে তিনি কি নিরপেক্ষ ছিলেন? বাঙালিরে ভোদাই বানানোর কি নিনজার টেকনিকটা তিনি ইউজ করেছেন, আজকের গণমাধ্যমে কিন্তু সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। তিনি তার নিজের মুখে স্বীকার করেছেন যে তিনি পদত্যাগ করবেন এবং সংসদ সদস্য ইলেকশনে দাঁড়াবেন। চলেন নিউজের কাটিংটা দেখে আসি। আমি ভোট করব, আমি নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো, আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। দেখলেন তো কিভাবে সাধারণ জনগণের সমর্থনকে এরা প্রতারণার মাধ্যমে জুলাই মাসে অর্জন করে নিয়েছিল। আর এটাকেই আপনারা বলেন গণ অভ্যুত্থান, এটাকেই আপনারা বলেন স্বাধীনতা, যেটা স্বাধীনতা বিরোধী শক্তির মাধ্যমে একটা জঙ্গি হামলার সিচুয়েশন তৈরি করে বাস্তবায়ন করা হয়েছিল। এই জুলাই সনদ বলে আপনাদের কাছে যেটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা আসলে জুলাই সনদ না, এটা স্বাধীনতা বিরোধী সনদ, যাতে তারা আইনানুগ একটা ভিত্তি পায় এবং সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা কোন ধরনের ফাইজলামি, কোন ধরনের সার্কাস? একটা দেশ কি ছেলে খেলা? আমির হামজার মতো লোক, ওরে বাবা কি ইসলামিক ব্যক্তিত্ব, সে প্রচুর ইসলামিক ব্যক্তিত্ব, তাকে কেন কারাগারে নিয়ে গেছিল আওয়ামী লীগ সরকার, এটা নিয়ে অনেকেই খুব আফসোস করেন। এখন যে বেফাস কথাগুলো সে বলে, তাহলে এইটার বাস্তবতা কি আপনাদেরকে এটা মনে করায় দেয় না যে আমির হামজার মতো এই আতেল লোকজনের কারণে বাংলাদেশে তথ্য সন্ত্রাস ছড়াচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের তথ্যভিত্তিক প্রপাগান্ডা তৈরি হচ্ছে? তাহলে এখন আমির হামজার বিরুদ্ধে যখন
সাধারণ জনগণ বলে যে এই ব্যক্তি ওয়াজের মঞ্চে মিথ্যাচার করে, এই ব্যক্তি শেখ হাসিনার নামেও 5 তারিখের পর মিথ্যাচার করেছিল, তখন কি আপনাদের একবারও মনে হয় না যে জুলাই আন্দোলনে আপনাদেরকে ভোদাই বানায় আপনাদের সমর্থন আদায় করা হয়েছিল? বাংলাদেশের সাধারণ জনগণ ভোদাই হয় কিন্তু ইগোর ঠেলায় বলতে পারে না। এখন বর্তমান সিচুয়েশন হয়েছে সেটা। বাস্তব কথা শুনতে অনেকের তিতা লাগে। এই আমির হামজার মতো লোক যখন বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 17 বছর আজান দেওয়ার কোনো পরিস্থিতি ছিল না, আজান শুনতে পারতো না কেউ, জুলাই আন্দোলনের পরে সেখানে আজান দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু বাস্তবতায় ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুয়াজ্জিম সে বলতেছে না আমি আজকে বিগত 53 বছরের উপরে আমি এখানে আজান দিচ্ছি এবং নিয়মিত আজান দিতে পারতেছি। তাইলে তথ্যের ফারাক কি আপনারা বুঝতে পারছিলেন? এটার জন্য সন্ত্রাস বিরোধী আইনের 6-1 ক ধারায় আমির হামজাকে গ্রেপ্তার করা উচিত, কিন্তু সেটা কিন্তু আমাদের দেশের প্রশাসন করে নাই। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু এই আইনটাকে প্রয়োগ করা হয়েছিল। কারণ ওই সময় এই আমির হামজার মিথ্যাচারের কারণে অনেক মানুষ দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত। বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনের 6-1 ক ধারায় তাকে ওই সময় আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করেছিল। অথচ এখন এই সময় এসে যখন প্রকাশ্য মিথ্যাচার সাধারণ মানুষের সামনে ধরা পড়ছে, এখন তিনি বহাল তবিয়তে। আর গ্রেপ্তার করবেন কাকে? আমার মতো যারা হচ্ছে বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে কথা বলে তাদেরকে গ্রেপ্তার করবেন। বাহ, খুব সুন্দর। সন্ত্রাস বিরোধী আইনের 6-1 ক ধারায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আমার একটা কথাও কি মিথ্যা ছিল? বাস্তবতার সাথে রিলেট ছিল না? অবশ্যই ছিল। কিন্তু আমাকে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে আমির হামজাকে কেন গ্রেপ্তার করা হবে না? সে সন্ত্রাস বিরোধী আইনের 6-1 ক ধারা প্রতিনিয়ত ভাঙতেছে, তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হবে না? ও তার বেলায় হচ্ছে সরকার নীরব, কারণ সে জুলাই আন্দোলনের সময় নিরপেক্ষ থাকলেও এখন তিনি জামাতের মনোনয়ন প্রত্যাশী এবং কুষ্টিয়া থেকে সে জামাতের মনোনয়ন নিয়ে ইলেকশন করছে। তার মানে কি বোঝা যায়? এই যে বাঙালিরে ভোদাই বানানোর নিনজা টেকনিক অ্যাপ্লাই করা হচ্ছে বা অ্যাপ্লাই করতেছে প্রতারক গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, সেই জিনিসটাকে প্রশ্রয় দিচ্ছে ইউনূস সরকার। ইউনূস সরকারের আইন কেবল আওয়ামী লীগের বেলায় প্রয়োগ হয়, আর ইউনূস সরকারের আইন জামাত শিবির স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর বেলায় ললিপপ হয়ে থাকে। ওটা তখন খাইতে মজা লাগে এবং সেটা ওরা খায়, তাই তো? আজকে দেখলাম আওয়ামী লীগের মিছিল ঠেকানোর জন্য প্রেস সচিব বলতেছে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে। বাংলাদেশে গণতান্ত্রিক কর্মকাণ্ড করা কি বেআইনি? মোটেও না। তাহলে প্রেস সচিবের আইন বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারেই খালি ইউজ হবে। আর এই সমস্ত বাটপার যারা কিনা নিজেদেরকে নিরপেক্ষ সাজায়া জনগণকে ভোদাই বানায়া জনসমর্থন অর্জন করছে, পরবর্তীতে দেখা যায় কেউ বিএনপির সদস্য, কেউ জামাতের সদস্য, কেউ এনসিপির সদস্য। মানে মোট কথা রাজনৈতিক একটা গেম তো আছে, সাথে আছে পশ্চিমা অর্থায়ন এবং স্বাধীনতা বিরোধী গোষ্ঠীদের সামাজিক ইন্ধন। তখন এইটার ব্যাপারে কোনো আইন কাজ করে না। এটাই হচ্ছে বাংলাদেশের ইউনূস সরকারের আইন প্রয়োগের নমুনা। প্রেস সচিব এই গাধা বাংলাদেশের জনগণের কি ভোদাই পাইছে? যখন জনজোয়ার সৃষ্টি হবে, জনজোয়ার কেন বলছি জানেন? জনগণের জোয়ারের ইঙ্গিত দিচ্ছি আমি। যখন জনগণের জোয়ার সৃষ্টি হবে তখন এই প্রেস সচিব কি ঠেকাতে পারবে? এতই সহজ। মুখের দালালি আর চাপাবাজি দিয়েই কি সব হয়? আর ওই যে উপ প্রেস সচিব একটা আছে না, ও রয়টার্সকে শিখায় কিভাবে নিউজ করতে হবে। রয়টার্সের সাংবাদিকরা আন্তর্জাতিক পর্যায়ে নিউজ করে, তারা কি অন্য কিছু খায়? ওদের মতো লাল পানি খায় নিউজ করে? সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।